নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম শৃঙ্খল। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প শৃঙ্খল। কয়েকটা দিন এমনি করিয়াই কাটিয়া যাইতেছে। ভূপতি বাড়ি আসে অনেক রাত করিয়া। দরজায় দুইটা মৃদু টোকা দেয়। দরজা খুলিবার পর ঘরে গিয়া ঢোকে নীরবে। জামা কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইবার পর খাবার আসনে আসিয়া বসে। খাবার দাবার সামনেই সাজানো। আহার শেষ করিয়া নিঃশব্দে গিয়া বিছানায় শুইয়া পড়ে। সারাক্ষণের মধ্যে বিনতির সহিত একটা কথাও বিনিময় হয় না। একই বাড়িতে যে দুইটি লোক পরস্পরের অত্যন্ত কাছাকাছি বাস করিতেছে এবং আজ 7 বৎসর ধরিয়া করিয়া আসিতেছে, তাহার কোনো পরিচয় তাহাদের ব্যবহারের নাই। তাহাদের মধ্যে যেন অসীম মহাদেশের ব্যবধান। 2 হাত মাত্র তফাতে বড় তক্তপোষটার 2 ধারে যাহারা রাত্রি যাপন করে, তাহাদের সম্বন্ধ এত ঘনিষ্ঠ বলিয়া বুঝি এতখানি সুদূরে তাহারা পরস্পরের কাছ হইতে সরিয়া যাইতে পারিয়াছে। কিন্তু শুধু সুদূর বলিলে ইহাদের মধ্যকার ব্যবধান বুঝি কিছুই বোঝানো যায় না। সকালে উঠিয়া ভূপতি নিজেই বাজারে চলিয়া যায়। বাজার হইতে ফিরিয়া মোটটা নামাইয়া দেয় রান্নাঘরের ধারে। আহারের পর নিজের ঘরে গিয়া অফিস যাইবার জন্য প্রস্তুত হয়। সংসারের কাজ কিন্তু ঠিক নিয়ম মতো সুশৃঙ্খল ভাবেই চলিতেছে, কোথাও এতটুকু গোল্লাই। বাহির হইতে চেষ্টা করিলেও সেখানে কোনো অসঙ্গতি কেহ দেখিতে পাইবে না। স্বামী স্ত্রীর মধ্যকার স্তব্ধতাটা সেই জন্যই আরো ভয়ঙ্কর। সাধারণ মান অভিমানের ক্ষণিক পালা ইহা নয়। ঘনিষ্ঠতম সম্বন্ধে আবদ্ধ এই দুইটি নরনারীর অসাধারণ এই বিমুখতার হেতু তাহাদের অতীত ইতিহাসেও পাওয়া যাইবে কিনা সন্দেহ। বাহিরের ইতিহাসে সবকিছু কি ধরা পড়ে? বিবাহ হইয়াছিল নিতান্ত সাধারণভাবে। ভালো ছেলে খুঁজিবার সাহস বিনতির বাপ মায়ের ছিল না। বাড়ি ঘর আত্মীয় স্বজন না থাক, উপার্জনক্ষম ও স্বাস্থ্যবান বলিয়া ভূপতিকে কন্যাদান করিতে পারিয়া তাহারা নিশ্চিন্ত হইয়াছিলেন। শুধু স্বামী ও শাশুড়িকে লইয়া মিনতিকে সংসার করিতে হইবে। দাদ এই যে না থাকায় একরকম ভালোই থাকিবে। ছেলেটি অবশ্য কেমন একটু যে কি, তা অবশ্য তাহারা ঠিক স্পষ্টভাবে নিজেরাই বুঝিতে পারেন নাই। তবু খটকা একটু লাগিয়াছিল। এই খটকা লাগাও আশ্চর্য। সত্যি ভূপতিকে দেখিয়া বা তাহার সহিত আলাপ করিয়া খুঁত ধরিবার কিছু পাওয়া যায় না। মিনতির বাপ মায়ের সচেতন মনে নয়, তাহার চেয়ে গভীর কোন স্তরে যেন সন্দেহের ছায়া দেখা দিয়াছিল। সে ছায়াকে তাহারা শেষ পর্যন্ত আমল দেন নাই, না দেওয়াই স্বাভাবিক। বিনতি তখন 14-15 বছরের লাজুক ভীরু একটি নিতান্ত নিরীহ প্রকৃতির মেয়ে। ফুলশয্যার রাতে নিজের শরীরের তুলনায় অনেক বড় ভারী জামা কাপড়ের বোঝায় আড়ষ্ট জড়সড় হইয়া শয্যা প্রান্তে গিয়া বসিয়াছিল। রাত তখন অনেক। নিমন্ত্রিতদের ভোজনের হাঙ্গামা চুকিবার পর ভূপতি আসিয়া আগেই শয্যার উপর মাথার নিচে হাত রাখিয়া চিত হইয়া শুইয়া পড়িয়াছে।
আত্মীয় স্বজনের অভাবে পাড়া প্রতিবেশীরাই মিনতিকে সাজাইয়া আচার অনুষ্ঠান পালন করাইয়া ঘরে পাঠাইয়া দিয়াছে। বিনতি ঘরে ঢুকিতে ভূপতি একবার ফিরিয়া চাহিয়াছিল। তাহার পর সে নিজে উঠিয়া সমবেত মেয়েদের কৌতুকহাস্য উপেক্ষা করিয়া সশব্দে দরজাটা বন্ধ করিয়া আবার বিছানায় আসিয়া শুইয়া পড়িল। বিছানায় উঠিবার সময় পাশের বালিশটা বুঝি অসাবধানে পা লাগিয়া মাটিতে তখন পড়িয়া গিয়াছে। বিনতি নিজের অজ্ঞাতসারে স্বাভাবিক কর্তব্যবোধেই সেটা তুলিয়া বিছানায় আবার রাখিয়া দিতেই ভূপতি পা দিয়া আবার সেটাকে মেঝে ফেলিয়া দিল। বিস্মিত ও একটু ভীত ভাবে মিনতি স্বামীর দিকে ফিরিয়া চাহিয়াছিল। না, ভয় করিবার কিছু নাই। ভূপতি হাসিতেছে নিঃশব্দে। এবারে কৌতুক অনুভব করিয়া বিনতি নিজের হাসিটুকু বুঝি গোপন করিতে পারে নাই। মাথার কাপড়টা ভালো করিয়া টানিয়া দিয়া আবার সে পাশের বালিশটা মেঝের উপর হইতে তুলিয়া রাখিতে যাইতেছিল, এমন সময় ভূপতি আবার পা ছড়িল। বালিশটা বিনতির হাত হইতে পড়িয়া তো গেলই, আর একটু হইলেই বুঝি আঘাত তার হাতেও লাগিত। বিনতি এবারে ঠিক কৌতুকটা উপভোগ করিতে পারিল না, কিন্তু সচকিত হইয়া সে হাত সরাইয়া লইতে ভূপতির উচ্চ হাসি শোনা গেল। ভূপতি তখন বিছানার উপর উঠিয়া বসিয়াছে। বিনতিও হাসিল, কিন্তু এবার আর বালিশ তুলিবার চেষ্টা করিল না। খাটের একেবারে শেষ প্রান্তে দেওয়ালের কাছে সরিয়া দাঁড়াইল। ভূপতি খানিক তাহার দিকে চাহিয়া থাকিয়া হাসিতে হাসিতে বলিল, কই, বালিশটা তুললে না? বিনতি একবার তাহার দিকে সকৌতুক ভৎসনার দৃষ্টিতে তাকাইয়া মাথা নত করিল। ঘোমটার ভিতর হইতে তাহার মুখ আর দেখা যায় না। তোলো, বালিশটা তোলো। মুখ নিচু করিয়াই বিনতি মাথা নাড়াইয়া জানাইল সে তুলিবে না। তাহার পর ফিক করিয়া একটু হাসিয়াও ফেলিল। ভূপতি বিছানার উপর হইতে তাহার দিকে সরিয়া আসিল এবার। তারপর তাহার হাতটা হঠাৎ ধরিয়া ফেলিল। বালিশটা কিন্তু না তুললে হবে না। স্বামী তাহাকে এই প্রথম স্পর্শ করিয়াছেন। মিনতি তখন ভয়ে, আনন্দে, লজ্জায় কেমন একরকম হইয়া গিয়াছিল। জড়সড় হইয়া সরিয়া গিয়া দুর্বলভাবে হাতটা একটু ছাড়াইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। তাহার শরীরে যেন আর এতটুকু জোর নাই। সমস্ত অবশ হইয়া আসিতেছে অপূর্ব আনন্দ শিহরণে। তাহার ভিতর কানে আসিয়া বাজিল, তোলো বলছি। বিনতি আবার সচকিত হইয়া মুখ তুলিয়া স্বামীর দিকে না তাকাইয়া পারিল না। আশ্চর্য, গলার স্বর যেন রূঢ় বলিয়াই মনে হইয়াছিল, কিন্তু মুখে তাহার কোনো আভাসই নাই। ভূপতি হাসিতেছে। বিনতি সাহস পাইয়া অস্ফুট লজ্জাজড়িত স্বরে বলিল, আর ফেলে দেবে না তো? আগে তোলো তো। স্বামীর সঙ্গে প্রথম পরিচয়ের পদ্ধতিটি একটু অস্বাভাবিক বলিয়া মনে হইলেও মিনতি সমস্ত ব্যাপারে একটু অস্বাভাবিক কৌতুকপ্রিয়তার বেশি আর কিছুই দেখিতে পায় নাই। দেখিবার ছিল কি কিছু? সে বালিশটা তাড়াতাড়ি তুলিয়া বিছানার উপর ফেলিয়া দিয়া মৃদু স্বরে বলিয়াছিল, হয়েছে তো? কিন্তু সে পালা তখনও শেষ হয় নাই। মিনতিকে আরো একবার বালিশটা কুড়াইতে হইয়াছিল। কৌতুকের চেয়ে বিস্ময় বুঝি তাহার মনে তখন প্রবল। অস্বাভাবিক হইলেও অত্যন্ত অর্থহীন একটা ঘটনা। বিনতির মনে তাহার স্মৃতি থাকিবার কথাও নয়, কিন্তু যত দিন গিয়াছে বিনতির মনে হইয়াছে যে প্রথম রাত্রির ব্যাপারটিতেই বুঝি তাহাদের ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত ছিল। সংসারে গোড়া হইতেই একটু খিটিমিটি বাঁধিয়াছে, গায়ে মাখিবার মতো এমন কিছু হয়তো নয়, কিন্তু তাহার ভিতর স্বামীর ব্যবহারের যে পরিচয় পাইয়াছে তাহা তাহার অনুকূল হইলেও মিনতির মনে কোথায় যেন একটা অহেতুক আশঙ্কা তাহাতে জাগিয়া উঠিয়াছে। শাশুড়ি ওই একটিমাত্র ছেলেকে লইয়া আজ 20 বছর হইল বিধবা হইয়াছেন। ভূপতির বয়স তখন ছিল 5।
পরে সংসারে আশ্রিত হিসাবে মানুষ হইয়া একদিকে ঔদাসীন্য এমনকি নির্যাতন এবং অন্যদিকে মায়ের অতিরিক্ত অন্ধ স্নেহ আদর পাইয়া ভূপতি হয়তো ঠিক স্বাভাবিকভাবে বাড়িয়া উঠিতে পারে নাই। তাহার প্রকৃতি প্রশ্রয় ও পীড়নের মাঝে অক্ষম বিদ্রোহে বিকৃত হইয়া উঠিয়াছে। কিন্তু এ কথা মানিলেও তাহার সব অদ্ভুত আচরণের অর্থ পাওয়া যায় না। শাশুড়ি বিনতির বিবাহের বছর 2 বাদেই মারা গিয়াছেন। আগেকার কথা জানা নাই, কিন্তু জীবনের শেষ 2 বছর তিনি বড় কষ্ট পাইয়াছেন এবং সেই কষ্টের কারণ বিনতি নয়। শাশুড়ি বধূর ছোটখাটো গরমিল হয়তো আপনা হইতে ঘুচিয়া যাইতে পারিত। শাশুড়ির দিক হইতে স্নেহ না থাক বিদ্বেষ ছিল না, বিনতিরও ভালোবাসা না থাক শ্রদ্ধা ও কর্তব্যবোধ ছিল, কিন্তু মাঝ হইতে ভূপতি সমস্ত গোলমাল করিয়া দিয়াছে। রান্নাঘরে সামান্য কি একটা কাজের ত্রুটি লইয়া বিনতি হয়তো একটু বকুনি খাইয়াছে শাশুড়ির কাছে। ব্যাপারটা এমন কিছুই নয়। স্বামীকে তাহা নিজে হইতে জানাইবার কথা বিনতি কল্পনাও করে নাই। আপিসে যাইবার সময় খাইতে বসিয়া ভূপতি হঠাৎ বলিয়াছে, আর একটা ঝি না রাখলে চলছে না না মা, কি বলো? মা ছেলের আহারের সময় বরাবরই কাছে আসিয়া বসেন। হাতের পাখাটা থামাইয়া একটু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিয়াছেন, কেন, ঝি তো আমাদের দরকার নেই? ভূপতি খানিক্ষণ কোনো কথা বলে নাই। নিঃশব্দে আহার করিতে করিতে হঠাৎ আবার বলিয়াছে, একটাতেই ঠিক চলছে কি? মা ঠিক অর্থটা না বুঝিলেও ইঙ্গিতটুকু বুঝিয়াই গুম হইয়া গিয়াছেন। ভূপতি আবার বলিয়াছে, না হয় আর একটা বিয়েই করি, এমন তো কত লোকে করে। মায়ের হাতের পাখা থামিয়া গিয়াছে। ক্ষোভে দুঃখে চোখে জলও আসিয়াছে বুঝি। ভূপতি তবু কিন্তু ক্ষান্ত হয় নাই। বলিয়াছে, এ যুগের ছেলেরা তো আর মায়ের সম্মান রাখে না। মাতৃভক্তির জন্য স্ত্রী ত্যাগ করলে একটা কীর্তিও থাকবে। মা কাঁদিয়া ফেলিয়া বলিয়াছেন, আমি তো বউকে কিছু বলিনি বাবা। ঘর সংসার করতে হলে একটু শিক্ষা দিতে হয়। বউ যদি তাতে রাগ করে, না হয় আর কিছু বলবো না। লজ্জায় বিনতির মাটির সঙ্গে মিশিয়া যাইতে ইচ্ছা করিয়াছে। শাশুড়ি নিশ্চয় ভাবিয়াছেন যে সেই স্বামীর কাছে ভৎসনার কথা লাগাইয়াছে। স্বামীকে রাত্রে নির্জনে সে একবার অত্যন্ত ক্ষুণ্ণভাবে বলিয়াছে, ছি ছি, তুমি মাকে অমন করে বলতে গেলে কেন? বলতে গেলে কেন বলো তো? আমি কি তোমায় কিছু বলেছি? ভূপতি হাসিয়াছে, না, আর একটা বিয়ে করতে তুমি বলনি বটে, তাও তুমি পারো। বিনতির মুখ দিয়া বাহির হইয়া গিয়াছে। ভূপতি আবার তেমনি হাসিয়া বলিয়াছে, আমার শক্তিতে তোমার অগাধ বিশ্বাস আছে দেখে সুখী হলাম। ইহার পর আর এ সম্বন্ধে কোনো কথা বলা মিনতির নিরর্থক মনে হইয়াছে। কিন্তু এমন ঘটনা তাহাদের সাংসারিক জীবনে ওই একটিই নয়। সংসারে মসৃণ সামঞ্জস্যকে ভাঙিয়া চুরিয়া বিশৃঙ্খল বিকৃত করিয়া তোলায় ভূপতির যেন অহেতুক একটা আনন্দ আছে। তাহার চেয়েও বেশি ছোটখাটো নিষ্ঠুরতাই যেন তার বিলাস। সংসারে খরচপত্র আগে মাই করিতেন, টাকা কড়ি তাহার হাতেই থাকিত। মাস শেষ হইবার পরও টাকা না পাইয়া মা একদিন আসিয়া বলিয়াছেন, হাতে যে আর কিছুই নেই রে, মাইনে পেতে এবারে এত দেরি যে। ভূপতি খবরের কাগজ পড়িতেছিল। মুখ না তুলিয়াই বলিয়াছে, দেরি কোথায়? আজ 7 দিন হয়ে গেল, দেরি নয়। মাইনে তো অনেকদিন পেয়েছি। ও, দেওয়া হয়নি বুঝি? আচ্ছা, দেব কোনো। আমার যে আজই দরকার, মাসের চাল ডালগুলো আনিয়ে রাখতে হবে। ভূপতি আবার খবরের কাগজে মনোনিবেশ করিয়া বলিয়াছে, আচ্ছা, ওর কাছেই দেব কোনো, চেয়ে নিও যা দরকার। আঘাত হিসাবে এইটুকুই যথেষ্ট। মা একেবারে মর্মাহত হইয়া ফিরিয়া যাইতেছিলেন।
নির্বিকার নিষ্ঠুরতা এত দূর পর্যন্ত বুঝি কোনো রকমে বোঝা যায়। ভূপতি কিন্তু তাহার পরও কাগজটা সরাইয়া বলিল, বউয়ের কাছ থেকে হাত পেতে নিতে আবার তোমার মান যাবে না তো? মা আর সহিতে পারেন নাই, পারা সম্ভব বুঝি নয়। হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে যা নয় তাই বলিয়া মনের সমস্ত রুদ্ধ বেদনা ও ক্ষোভ প্রকাশ করিয়াছেন। বলিয়াছেন যে মা বলিয়া সম্মান না করুক, 25 বৎসর ধরিয়া তিনি দুঃখ ভোগ করিয়া তাহাকে পালন করিয়াছেন, তাহার পুরস্কার কি এই? ভূপতি তবু হাসিয়া বলিয়াছে, ছেলে বউয়ের ওপর রাজত্ব করবার লোভেই তাহলে এত কষ্ট করে মানুষ করেছিলে? মা এ কথার উত্তর দিবার ভাষাই বুঝি খুঁজিয়া পান নাই। সেই দিন হইতে তিনি নিজেকে সমস্ত সংসার হইতে সরাইয়া লইয়াছেন। মিনতির করিবার কিছু ছিল না। শাশুড়ি মনে মনে তাহাকেও যে দোষী ভাবিবেন ইহা স্বাভাবিক। তাহার সন্তোষ বিধানের দুর্বল চেষ্টারও তাই তিনি ভুল অর্থ করিয়াছেন। মিনতি শেষ পর্যন্ত হাল ছাড়িয়া দিয়াছে। স্বামীকে কিন্তু তখন হইতে বিনতি ভয় করে। স্বামীর এই সমস্ত ব্যবহার সত্যই দুর্বোধ্য। স্ত্রীর প্রতি উৎকট ভালোবাসার পরিচয় যে ইহা নয় তাহা বিনতি ভালো করিয়াই জানে। তবে এই সাধারণ হৃদয়হীনতার মূল কোথায়? বিনতি বুঝিতে পারে না। বুঝিতে পারে না বলিয়াই তাহার সমস্ত মনে গভীর অর্থহীন একটা আশঙ্কার ছায়া জাগিতে থাকে। সর্বদাই একটা অস্বস্তি, একটা নামহীন অস্পষ্ট আতঙ্ক যেন সে অনুভব করে স্বামীর সংস্পর্শে। শাশুড়ির মৃত্যুর পর তাহা যেন আরো গভীর হইয়া উঠিল। সংসারে আর কেহ নাই, স্বামীর কাছে নিজেকে সম্পূর্ণভাবে খুলিয়া ধরিতে পারিলে এই নিঃসঙ্গতায় মধুর হইয়া উঠিতে পারিত। কিন্তু খুলিয়া ধরা দূরে থাক, ক্রমশ তাহাদের সম্বন্ধ যেন আরো আড়ষ্ট হইয়া পড়িতেছে। অদৃশ্য প্রাচীর কে যেন গড়িয়া তুলিতেছে দুজনের মাঝখানে। নিজের মধ্যে নিরবচ্ছিন্নভাবে আবদ্ধ থাকিবার দরুন বুঝি মিনতির অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিয়াছে। সে ভীরু সরল মেয়েটি বিদায় লইয়াছে অনেকদিন আগেই। মিনতির প্রকৃতি ক্রমশই রুক্ষ হইয়া উঠিয়াছে, শিথিলতা আসিয়াছে তাহার সব কাজে। সংসারের কাজ সে নিয়মিতই করিয়া যায়, কিন্তু তাহাতে যেন আর গা নাই। নিজে সম্বন্ধে সে উদাসীন, ভবিষ্যৎ তাহার কাছে অন্ধকার। সেই জন্য সে মাথাও ঘামায় না। কোনো মতে দিনটা কাটানোই তাহার পক্ষে যথেষ্ট। রাত্রে অবশ্য তাহার ঘুম আসিতে চায় না। ঘুমাইলেও সে সচকিতভাবে ক্ষণে ক্ষণে জাগিয়া ওঠে। কিন্তু তাহাদের জীবনে যে গাঢ় ভয়াবহ ছায়া নামিয়া আসিয়াছে, সত্যই ভূপতি কি তাহার হেতু? হৃদয়হীন নির্বিকার মানুষ তো সংসারে বিরল নয়। তাহাদের সহিত ঘর করা সুখের নয়, সহজও নয়, কিন্তু সম্ভব। ভূপতির ভিতর কি নির্বিকার হৃদয়হীনতারও বেশি কিছু আছে? বোঝা যায় না কিছুই। বাহির হইতে দেখিতে গেলে তাহার কিছু মাত্র পরিবর্তন নাই। যে অদৃশ্য প্রাচীর পরস্পরের মধ্যে বিনতি সারাক্ষণ অনুভব করে, ভূপতির কাছে তাহার অস্তিত্বই নাই বলিয়া মনে হয়। বরাবর যেমন ছিল সে এখনো তেমনই আছে। মিনতির সহিত স্পষ্ট কোনো দুর্ব্যবহার সে করে না, তাহাকে শাসন করে না, তাহার সংসার পরিচালনার স্বাধীনতায় পর্যন্ত বাধা দেয় না এতটুকু। স্ত্রীর সহিত সে যে আলাপ করে তাহাকে সহজ বলিয়াই মনে হয়। কণ্ঠ তাহার একান্ত সরল। তোমার সব চুল যে উঠে যাচ্ছে। মিনতি ধোপার বাড়ি ফেরত কাপড়গুলো পাট করিয়া তোরঙ্গে তুলিতেছিল, উত্তর দেয় নাই। ভূপতি আবার বলিয়াছে, কি ভাগ্যি তোমার কপাল ছোট। চওড়া কপালের উপর চুল উঠে গেলে মেয়েদের ভারী খারাপ দেখায়। বিনতি এবার রুক্ষ স্বরে বলিয়াছে, ফোড়া কপালে উঠলে দেখায় না। তুমি আয়নায় দেখেছ? ভূপতি হাসিয়া উঠিয়াছে, আয়নায় দেখবার দরকার নেই, আমি জানি। তা হলেও চুল থাকলে পোড়া কপাল ঢাকা থাকে। কালই একটা ভালো তেল আনতে হবে। কাপড়গুলো তুলিয়া তোরঙ্গ বন্ধ করিয়া মিনতি বলিয়াছে, দরকার নেই আমার, আমার চুল উঠলে ক্ষতি নেই।
একটু আছে যে, চুল উঠে গেলে সিঁথিতে যে সিঁদুর পড়বে না ঠিক মতো, সেটাও তো দরকার, কি বলো? বিনতি চুপ করিয়াছিল। ভূপতি আবার বলিল, কালই একটা তেল আনবো। ভূপতি তাহার পরদিন সত্যি একটি তেল লইয়া আসিল। বলিল, এই নাও, রোজ ঠিক মতো মেখো। মাথার তেলের শিশি এত ছোট দেখিয়া বিনতি না জিজ্ঞাসা করিয়া পারে নাই। এত ছোট শিশি যে, এ তো একবার মাখলেই ফুরিয়ে যাবে। ভূপতি ঈষৎ হাসিয়া বলিল, ওটা মাথায় মাখার নয়, কপালে লাগাবার জন্যে, পড়ে দেখো না, পোড়া ঘায়ে ধন্বন্তরী বলে লিখেছে। অতীত যুগে সে নিরীহ লাজনম্র মেয়েটি কি করিত বলা যায় না, কিন্তু এখনকার বিনতি নিজেকে আর সংবরণ করিতে পারে নাই। একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিয়া সে সবলে শিশিটা ছুড়িয়া ফেলিয়া দিয়াছে। মেঝের উপর ছড়ানো তেল ও কাচের ভাঙা টুকরার দিকে চাহিয়া ভূপতি শুধু বলিয়াছে, তোমার হাতে দাগ নেই? তাহার কণ্ঠস্বরে এতটুকু বিস্ময় বা উত্তেজনার আভাস নাই। স্বামী স্ত্রীর আলাপ এমনি ধরনের। ভূপতি কোনোদিন হয়তো সকালবেলা কাগজ পড়িতে পড়িতে ডাকিয়া বলে, শুনে যাও। বিনতি কি একটা কাজে ভাঁড়ারে যাইতেছে, দাঁড়াইয়া পড়িয়া বলে, কেন? শুনে যাও না। বিনতি কাছে আসিলে খবরের কাগজের একটা জায়গা দেখাইয়া তাহাকে বলে, পড়ো না, ভারী মজার খবর একটা। আমার সময় নেই এখন বলিয়া বিনতি চলিয়া যাইবার উপক্রম করিলে ভূপতি হঠাৎ তাহার আঁচলটা ধরিয়া ফেলিয়া বলে, খুব আছে, এইটুকু পড়তে আর কতক্ষণ? বিনতি অগত্যা কাগজটা হেলা ভরে হাতে তুলিয়া লয়, কিন্তু পড়িতে পড়িতে তাহার মুখ অন্ধকার হইয়া ওঠে। নিঃশব্দে কাগজটা স্বামীর কোলের উপর নামাইয়া দিয়া কঠিন মুখে চলিয়া যাইবার উপক্রম করিতেই ভূপতি তাহাকে ধরিয়া রাখিয়া বলে, ভারী মজার না? বিনতি স্বামীর চোখের দিকে তীব্র দৃষ্টিতে চাহিয়া গম্ভীর মুখে বলে, পৃথিবীতে কাউকেই বিশ্বাস নেই, কিছুই আশ্চর্য নয়, কি বলো? না বলিয়া মিনতি হাতটা ছাড়াইয়া এবার চলিয়া যায়। ভূপতি তখনকার মতো আর কিছু বলে না, কিন্তু খাবার সময় ভাতের প্রথম গ্রাস মুখে তুলিতে গিয়া হঠাৎ নামাইয়া রাখিয়া বলে, এমনি নিশ্চিন্ত বিশ্বাসে সেই লোকটাও তো মুখে ভাত তুলেছিল, সারাদিন খেটে খুটে হয়রান হয়ে এসে খিদে সমস্ত অন্ধকার দেখছে। কেমন করে বেচারা জানবে সেই অন্ধকারই চিরদিনের মতো নেমে আসবে? কেমন করে জানবে তার জীবনের ওই শেষ গ্রাস? বিনতি বুঝি একটু শিহরিয়া ওঠে। সেদিকে একবার ভূপতি চাহিয়া বলিয়া যায়, তাহার স্ত্রী নিশ্চয় তখনও তার সামনে বসে, স্বামীর জন্য অনেক যত্নে অনেক পরিশ্রমে সে অমন খাওয়ার আয়োজন করেছে, খিদে শুধু মিটবে না, জীবনের খিদে একেবারে শেষ হয়ে যাবে। কেমন করে স্বামী সে গ্রাস মুখে তোলে তাকে দেখতে হবে তো। ভূপতির মুখের একটু হাসি রেখা যেন দেখা যায়। সে আবার বলে, তার স্ত্রীর সেই সাগ্রহে বসে থাকা আমি যেন দেখতে পাচ্ছি। অমন সে কতদিন কত রাত আগেও বসেছে, কিন্তু এত আগ্রহ নিয়ে বোধহয় নয়। হঠাৎ বিনতি সেখান হইতে উঠিয়া বাহিরে চলিয়া গিয়াছে। কিন্তু ভূপতিরও একটু পরিবর্তন বুঝি দেখা দেয়। বিনতি কিছু না বলিলেও নিজে হইতে সে একদিন বাড়িতে একটি ঝি রাখার বন্দোবস্ত করিয়াছে। একদিন আফিস ফেরত গোটা কতক রঙিন ছিটের কাপড় আনিয়া নিজেই বিনতিকে বলিয়াছে, সস্তায় পেয়ে গেল, বহর বড় কম, তবে ছোট পেনি কয়েকটা হতে পারে। বিনতি সন্তান সম্ভবা,
শরীর তাহার অত্যন্ত ভাঙিয়া পড়িয়াছে, গায়ে যেন রক্ত নাই, হাত পা শীর্ণ। সন্তান লাভের কল্পনায় আনন্দ হয়তো তাহারও আছে, কিন্তু উৎসাহ নাই। উৎসাহ তাহার আর কিছুতেই নাই। হয়তো ইহা তাহার ক্লান্ত দুর্বল শরীরেরই প্রতিক্রিয়া, হয়তো তাহার চেয়েও বেশি কিছু। হয়তো ভাবি সন্তান সম্বন্ধেও তাহার আশঙ্কা আছে। ভূপতিরই ছায়া যদি তাহার মধ্যে দেখা দেয়, তেমনি অপরিচিত ভয়ঙ্কর দূরত্ব যদি থাকে তাহার মধ্যে, মাতৃত্ব দিয়াও যদি তাহাকে আপন করা না যায়। বিনতি সে কথা ভাবিতে চায় না, ভবিষ্যৎ সম্বন্ধে উদাসীন থাকিবার চেষ্টা করে। ভূপতির চোখে মুখে কিন্তু কেমন যেন একটুকু উজ্জ্বলতা দেখা দিয়াছে। একদিন সে হঠাৎ জিজ্ঞাসা করিল, এই বিছানাটুকু পেতে এত হাঁপাচ্ছ কেন? বিনতি উত্তর দিল না। সে সত্যই ক্লান্ত, অত্যন্ত দুর্বল। কোন রকমের মনের জোরে সে যেন খাড়া হইয়া কাজ করিয়া বেড়ায়। তাহার সমস্ত শরীর কিন্তু প্রতিবাদ করে। একবার শুইলে তাহার যেন আর উঠিতে ইচ্ছা করে না। মনে হয় ঘুম যদি মৃত্যুর মতো গাঢ় হইয়া নামে, তাহা হইলে যেন আর কিছু আসে যায় না। ভূপতির সন্তান যেন এখন হইতে তাহার বিরুদ্ধে শত্রুতা শুরু করিয়াছে। তাহার সমস্ত প্রাণ শক্তি সে নির্মম ভাবে শোষণ করিয়া লইবে। ভূপতি একদিন হঠাৎ ডাক্তার ডাকিয়া আনিল নিজে হইতেই। বিনতি ডাক্তার দেখাইতে চায় না, কিন্তু তবু আপত্তি টিকিল না। ডাক্তার ওষুধপত্র লিখিয়া দিয়া গেল, সাবধানে থাকিবার জন্য উপদেশ দিয়া গেল অনেক। ভয়, হ্যাঁ ভয় একটু আছে বই কি। ডাক্তার ভূপতির জিজ্ঞাসার উত্তরে তাহাই বলিয়া গিয়াছে। ডাক্তার চলিয়া যাইবার পর বিনতি অদ্ভুতভাবে হাসিয়া বলিল, ডাক্তার ডাকতে গেছিলে কেন? আমি মরব না, ভয় নেই। ভূপতি উত্তর দিয়াছিল, বলা যায় না, তুমি এখন তা পারো। বিনতি মরে নাই, কিন্তু মৃত্যুর একেবারে প্রান্তে উপনীত হইয়া একটি মৃত সন্তান প্রসব করিয়াছে। নিরাপদে ভালোভাবে প্রসব যাহাতে হয়, সেজন্য ভূপতি স্ত্রীকে হাসপাতালে রাখিয়াছিল। মৃত সন্তান প্রসব করিবার পর বিনতির নিজের জীবন লইয়াই অনেকক্ষণ টানাটানি চলিয়াছে। সেটাকে খানিকটা সামলাইবার পর ভূপতি স্ত্রীকে দেখিবার অনুমতি পাইয়াছিল। যে ডাক্তারের উপর বিনতির ওয়ার্ডের ভার ছিল, তিনি বলিয়াছেন, এই যাত্রায় আপনার খুব বরাজ্জোর মশাই। কেটে ছিঁড়ে ছেলেটাকে সময় মতো বার না করলে আপনার স্ত্রীকে বাঁচানো যেত না। অদ্ভুতভাবে ডাক্তারের দিকে তাকাইয়া ভূপতি বলিয়াছে, আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। ডাক্তারই কেমন যেন বিব্রত হইয়া গিয়া বলিয়াছেন, না না, ধন্যবাদ কিসের, এ তো আমাদের কর্তব্য। কর্তব্যই কজন বোঝে বলিয়া ভূপতি একটু হাসিয়াছে। বিনতির ঘরে ঢুকিবার সময়ও বুঝি তাহার মুখে সেই হাসিটুকু লাগিয়াছিল। শুভ্র শয্যার সঙ্গে একেবারে যেন মিশাইয়া বিনতির দেহ পড়িয়া আছে। গলা পর্যন্ত সাদা চাদরে ঢাকা, শীর্ণ মুখটুকু চাদরের মতোই বিবর্ণ। কিন্তু ভূপতি গিয়া কাছে দাঁড়াইতেই তাহার চোখে যে দৃষ্টি ফুটিয়া উঠিয়াছে, তাহার অর্থ একান্তই দুর্বোধ্য। আশঙ্কাই তাহাকে বলিতে পারা যাইত, কিন্তু তাহার সহিত দৃপ্ত অবজ্ঞার শানিত ঝিলিক কেমন করিয়া মিশিয়া গিয়াছে। মৃত্যুর দ্বার হইতে বিনতি কি ইহাই সংগ্রহ করিয়া আনিল? ভূপতি পাশের চেয়ারে বসে নাই, খানিক নীরবে দাঁড়াইয়া থাকিয়া বলিয়াছে, আবার তো ফিরে যেতে হবে। তাই তো ভাবছি। মিনতির সুর অস্ফুট, কিন্তু তবু অসাধারণ তীক্ষ্ণতা তাহাতে। হাসপাতাল হইতে মিনতিকে তাড়াতাড়ি ছাড়িতে চাহে না। তাহার বিপদ না কাটিলে তাহারা ছাড়িয়া দিতে পারে না জানাইয়াছে। কিন্তু ভূপতি জেদ করিয়া সময় পূর্ণ হইবার পূর্বেই তাহাকে নানা রকম চেষ্টা চরিত্র করিয়া বাড়িতে লইয়া আসিয়াছে।
সেই ডাক্তার বলিয়াছেন, আপনি কিন্তু ভুল করছেন মশাই, স্নেহ ভালোবাসা বড় জিনিস, কিন্তু রোগ হাসপাতালের এই হৃদয়হীন কলের মতো সেবাতেই সারে। আর কটা দিন রাখলেই তো আর ভয় থাকতো না। ভূপতি অদ্ভুত উত্তর দিয়াছে, আপনাদের সব কথা যদি বিশ্বাস করতে পারতুম। কিন্তু বাড়িতে ফিরিয়া দিন দিন আশ্চর্যভাবে বিনতি সবল সুস্থ হইয়া উঠিয়াছে। তোকে এমন করিয়া তুচ্ছ করিবার জোর সে কোথায় পাইল কে জানে। তাহার চোখে যে শানিত অবজ্ঞা আজকাল উদ্ধত হইয়া আছে, তাহাতেই কি তাহার সেই গোপন নূতন লব্ধ শক্তির ইঙ্গিত আছে? স্বামী স্ত্রীর কথাবার্তা বন্ধ হইয়াছে মাত্র কয়েকটা দিন। ব্যাপারটা বোধ হয় এমন কিছু নয়। ভূপতি অফিস হইতে ফিরিয়া জামা কাপড় না ছাড়িয়াই একদিন বলিয়াছে, শিগগির তৈরি হয়ে নাও, এখনই বেরুতে হবে। অত্যন্ত অস্বাভাবিক আদেশ। গত 2 বৎসর স্বামীর সঙ্গে হাসপাতালে ছাড়া সে আর কোথাও গিয়াছে বলিয়া মনে পড়ে না। মিনতি একটু বিদ্রুপের স্বরেই বলিয়াছে, কোথায়? বায়োস্কোপের 2টো পাস পেয়ে গেলাম এমনি, পয়সা দিয়ে তো আর হবে না, চলো দেখেই আসি। তুমি দেখে এসো বলিয়া মিনতি চলিয়া যাইবার উপক্রম করিয়াছে। ভূপতি দরজা আগলাইয়া বলিয়াছে, কেন, তুমি যাবে না কেন? আমার সঙ্গে যেতে কি ভয় করে নাকি? মিনতি হাসিয়াছে একটু, আজকাল সে হাসে, বলিয়াছে, ঘরেই যখন কাটাতে পারলুম এতদিন, তখন আর বেরুতে আর ভয় কিসের? ভূপতি তাহার দিকে চাহিয়া কি যেন তলাইয়া দেখিবার চেষ্টা করিয়া বলিয়াছে, তাহলে চলো না। আচ্ছা বেশ, চলো। একবার ট্রাম বদল করিয়া আর একবার ট্রামে উঠিবার সময় বিনতি বলিয়াছে, কাছাকাছি বুঝি বায়োস্কোপ ছিল না? ছিল, কিন্তু অমনি দেখবার পাস ছিল না। সিনেমা সত্যই শহরের আর এক প্রান্তে। ভূপতি সেখানে গিয়া স্ত্রীকে উপরে মেয়েদের সিটে উঠাইয়া দিয়াছে। মিনতি একবার বলিয়াছিল, একসঙ্গে বসলেও তো ক্ষতি ছিল না। না, নিচে বড় কষ্ট পাবে ভিড়ে। মিনতি অদ্ভুতভাবে হাসিয়া সিনেমার ঝির সঙ্গে উপরে উঠিয়া গিয়াছে। ভূপতি তাহার পর কি করি তো বলা যায় না, কিন্তু পরিচিত একজনের সঙ্গে দেখা হইয়া গেল। লোকটা হাসিয়া বলিল, শখ তো মন্দ নয়, এই এত দূরে এসেছিস বউকে বায়োস্কোপ দেখাতে? তাহলে আর শখ কিসের? বলিয়া ভূপতি নিজেও বায়োস্কোপের হলে গিয়া ঢুকিয়াছে। বন্ধুটি পাশেই বসিয়াছিল। সে একবার ভূপতিকে চিমটি কাটিয়া বলিয়াছে, অত ঘন ঘন উপরের দিকে তাকাসনি, তোর বউ পালিয়ে যাবে না। ভূপতি যেন সংকুচিত হইয়া পড়িয়া বলিয়াছে, না না, ভারী লাজুক তো, ঠিক মতো জায়গা পেল কিনা দেখছিলুম। বায়োস্কোপ আরম্ভ হইবার খানিক পরে উসকুস করিতে করিতে হঠাৎ সে উঠিয়া পড়িয়াছে। আবার কি হলো রে? বন্ধু জিজ্ঞাসা করিয়াছে। কিছু না, আমি আসছি। বন্ধু হাসিয়া বলিয়াছে, বুঝেছি, এমন বায়োস্কোপ দেখানো কেন, ঘরে শিকল দিয়ে ডাকলেই তো পারতিস। ভূপতি আর কোনো কথা বলে নাই। তাড়াতাড়ি হল হইতে বাহির হইয়া রাস্তার ধারে একটা ট্যাক্সিতে শটান উঠিয়া বসিয়া একদিকে চালাইতে বলিয়াছে। ট্যাক্সিতে স্টার্ট দিবার পরও ড্রাইভারকে থামিয়া থাকিতে দেখিয়া বিরক্ত মুখে ভূপতি কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু সেই কথা আর বলা হয় নাই। ট্যাক্সি চালকের দৃষ্টি অনুসরণ করিয়া দরজাটা সে নিজেই খুলিয়া ধরিয়া হাসি মুখে বলিয়াছে, এসো, ঠিক সময় এসে পড়েছ। মিনতি ভিতরে উঠিয়া আসিয়া বসিয়া পড়িয়া বলিয়াছে, হ্যাঁ, তোমাকে বেরুতে দেখলাম যে।
লক্ষ্য করেছিলে বুঝি? তা করেছিলাম। খানিকক্ষণ আর কোনো কথা হয় নাই। বিনতি হঠাৎ বলিল, তুমি এমন কাঁচা কাজ করবে ভাবিনি। তোমায় দেখতে না পেলেও কিছু আসতো যেত না। আমি বাড়ির ঠিকানা জানি, তোমার নামটাও বলতে পারতাম লোককে। একসঙ্গে এমন করে না হোক খানিক বাদে গিয়ে উঠতাম। সব দিক থেকে ভেবে বোধহয় কাজটা করনি। না, সবই ভেবেছিলাম। মনের ঘেন্নায় তুমি তো নাও ফিরতে পারো, সেইটের ওপরই জোর দিয়েই ভুল করেছিলাম। মনের ঘেন্নায় মানুষ কি করতে পারে কেউ জানে কি? মিনতির সেই বুঝি শেষ কথা। তাহার পর ট্যাক্সিতেই তাহারা বাড়ি ফিরিয়াছে নিঃশব্দে। মৃত্যুর মতো নিঃশব্দতা সমস্ত সংসার এখন ভারাক্রান্ত করিয়া আছে। অন্যান্য কথা হয়তো তাহারা আবার কহিবে সংসারের প্রয়োজনে, পরস্পরকে আহত করিবার অদম্য প্রেরণায়, কিন্তু তবু অন্তরের এই নিঃশব্দতার ভার ঘুচিবার নয়। জীবনের একটি মাত্র বিলাস চরিতার্থ করিবার জন্য এর নিঃশব্দতার নির্বাসন তাহাদের নিঃসঙ্গ আত্মা স্বেচ্ছাতেই বরণ করিয়া লইয়াছে। তাহারা পরস্পরকে বুঝি আর ছাড়িতেও পারিবে না। প্রেম নয়, তাহার চেয়ে তীব্র, তাহার চেয়ে গভীর উন্মাদনময় বিদ্বেষ ও বিতৃষ্ণা শৃঙ্খলে তাহারা পরস্পরের সহিত আবদ্ধ। সে শৃঙ্খল তাহারা ছিঁড়িলেও আর বাঁচিবার সম্বল কি রহিল? জীবনের কি আশ্রয়? পরস্পরের জন্য তাহারা বাঁচিয়া থাকিতেও চায়,